আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আমরা আগে নৌকা ছিলাম, এখন ধানের শীষ। শুনেন, সবাই আপনার ধানের শীষ এখন আমরা নৌকা ছিলাম, হ্যাঁ এখন ধানের শীষ। ধানের শীষে সিল দিলে ওটা নৌকা যে পড়বে, আপনি নৌকা সিল মারিচ্ছে। এটা মাথায় রেখেন তারা কিভাবে লিগের পুনর্বাসন করতেছে। পাশায় একেবারে পাশায় হোগা বরিশালীরা কয়, ওইখানে যদি একটা বড় ফোড়া হয় চেয়ারেও বসতে পারে না। কঠিন অবস্থা। বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরা। এই বিস্ফোরাটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 মাস আগে বিএনপি ক্ষমতা আসার চান্স ছিল, এখন আর বিএনপি ক্ষমতা আসতে পারবে না। সেই চান্স নাই, সেই যুগ নাই, সেই বাস্তবতা নাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। পাশায় একেবারে পাশায় হোগা বরিশালীরা কয়, ওইখানে যদি একটা বড় ফোড়া হয় চেয়ারেও বসতে পারে না। কঠিন অবস্থা। বাংলাদেশ হইছে এখন এই সব কিছুর উপরে গোয়ার উপরে একটা বিস্ফোরা। এই বিস্ফোরাটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। পর্বিত পর মোদির ক্যালকুলেশন ছিল হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, নতুবা বিএনপি ক্ষমতায় থাকবে। এই আওয়ামী লীগ বা বিএনপি তাদের গালে চোপড়াচুপড়ি কইরা যত পাকিস্তানের লগে যত লস হয়েছে, টাকা পয়সার যত লস হয়েছে, বাংলাদেশ যেগুলো আবার উঠাই নিয়ে আসবে। ভারতের ক্যালকুলেশন বিশ্বাস হয় না। আওয়ামী লীগরা যদি ক্ষমতায় রাখে, এই মুহূর্তে হাসিনা আজকের যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো দর্শকবৃন্দ, আর পাকিস্তানের সাথে নাকানি চুবানি খাইতো, হাসিনা কি কইতো জানেন? মোদিজি চিন্তা করেন না, আমার এইখান থেকে লোন আইন না আপনারা কয়েকশো কোটি টাকা দিয়ে দেবো, কয়েকশো হাজার ডলার মিলিয়ন ডলার আপনারা দিয়ে দেবো, চিন্তা করেন না, মন খারাপ করেন না, খালি আমার চিফ মিনিস্টার রাখেন। আর এখন হয়েছে মোদি যেমন কইছে 400 আসন পাইয়া সরকার গঠন করবে, বিএনপির মির্জা ফখরুল, গোরখোদক আব্বাস সবাই মিলে কইতেছে বিএনপি সরকার গঠন করবে, একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু পার্লামেন্টে গেলে ওই কংগ্রেসের মতো শুনবে আওয়ামী লীগ তো 15 বছর ধরে রাখছে, বিএনপি 1 বছর পারবে না। কেন পারবে না জানেন? তারেক রহমানকে তারা আদৌ বিশ্বাস করে না। ইন্ডিয়া তারেক রহমানের সুযোগ পাইলে জবাই করে দেবে। ক্যাপ্টেন মাজেদকে যেভাবে মধ্যরাতে জবাই করছে, বজলুল হুদারে যেভাবে মধ্যরাতে জবাই করছে, ঠিক একইভাবে খালেদা জিয়াকেও মারবে, তারেক রহমানকেও মারবে। কেন মারবে? ইন্ডিয়া হাসিনাকে বুঝিয়েছে দ্যাট জিয়া মুজিব হত্যা জড়িত। 110% মিথ্যা, কিন্তু হাসিনা এবং তার পরিবারকে এবং ইন্ডিয়া ভালোভাবে বুঝাইছে জিয়া মুজিব হত্যায় জড়িত। আর ওই যে এখন আমার ইদানিং লোকজনরে দেখি মেজর ডালিমরে পূজা করে, আর ওই মুজিব হত্যাকারীদের দ্বারা যারা আছে তাদেরকে পূজা করে। আমার কোনো অসুবিধা নাই ভাই, যারে যেখানে আপনারা পূজা করেন করেন, কিন্তু একটা কথা, মেজর ডালিম বলেন, নূর বলেন, আর অন্যান্য লোকজন যারা বলেন, তারা মিথ্যা কথা বলছে। যখন তারা বলে আমরা জিয়ার কাছ থেকে অনুমতি নিয়েছি, জিয়ার কাছে আলোচনা করেছি, জিয়া ওয়াদা করেছে, এগুলো কি জানেন? তাদের প্রোফাইলকে জাস্টিফাই করার জন্য, তাদের প্রোফাইলকে হাইলাইট করার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকে তারা মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়াতে চাচ্ছে। আমি একটা কথা বুঝি না, মেজর ডালিম, নূর বা অন্যান্য লোকজন, আপনারা যদি আমার কথাবার্তা শুনে থাকেন কান খুলে শুনেন। 1975 সালের 15ই আগস্ট আপনারা যা করেছেন, এখানে আপনাদেরকে ডিরেকশন দিয়েছে আমি এটা নিয়ে মাথা ঘামাই না। কেন মাথা ঘামাই না? দেশের 90% মানুষ মুজিব হত্যায় সমর্থন দিয়েছে, কারণ মুজিব ছিল স্বৈরাচার। মুজিবের 14 গোষ্ঠী সাফা করে মানুষ যেটা চেয়েছে সেটা করেছেন। আপনারা রয়ের ইশারায় করেছেন না কার ইশারায় করেছেন জনগণ জানতে চায় না। জনগণ মুজিবকে সাফা করে দিতে চাইছে, আপনারা করছেন।
আপনারা বলতে পারেন আমরা জাতীয় বীর, জনগণ যেটা চাইছে আমরা ওইটা করছি। এখন আপনাদের এই কর্মকাণ্ডের সাথে করছেন রয়ের ইশারায়, এখন রয়ের ইশারায় আবার মুজিবের নাম, শেখ জিয়াউর রহমানের নামটা ওখানে লাগানোর জন্য আপনারা পাগল হয়ে গেছেন। কর্নেল ফারুক, কর্নেল রশিদ, মেজর ডালিম এবং নূর, রাশেদ চৌধুরী, আপনারা এইসব বুর্জুকি কথাবার্তা কোথায় পাইছেন? আপনারা কি অনলাইনের নিউ ইয়র্কের হিরো আলমের কাছে ইন্টারভিউ দিয়ে বাল বুঝাইছেন? আপনাদের হ্যান্ডাল আছে আমার সাথে 10 মিনিট ইন্টারভিউতে বসার? আছেন? মিসগাইড করছেন। হবে ভারতের আহাজারি গেল তো, ভারত আহাজারি একদিক থেকে, এখন ভারত আরো একটা দিকে আহাজারি। আহাজারিটা কোন জায়গায়? আহাজারিটা হইতেছে ওই জায়গায়, একদিকে এই ভুয়া সনাতনী, এরা তো আসলে হিন্দু না, এরা ভুয়া সনাতনী, এরা এখন চিন্তা করছে তাহলে ভারতের নির্বাচন এবার জেতা রাস্তা কি, বিজেপি এখন কিভাবে জিতবে। পেহেলগামে এটা করে তারা চিন্তা করেছিল যে আমরা রিয়াল সনাতনীদেরকে মেরে একটা ড্রামা তৈরি করলাম এবং আমরা ক্ষমতায় আসবো নির্বাচনে, জনগণ দেখবে আমরা রাফায়েল দিয়ে আঘাত করেছি। কিন্তু পাকিস্তানিরা এমন দুর্মুষ দিয়েছে, মোদি এখন মন্দিরে ঢুকে ইসকন ইসকন, প্রভুপাদা প্রভুপাদা, বাবা রাম বাবা রাবণ এই সুলোক দিতেছে। আর একটা কাজ করতে পারে, দেখবেন মুসলমানদের মসজিদ এখন যেগুলো 2 বছর হয়েছে তৈরি হয়েছে, ওখানে গিয়েও তারা মসজিদ ভাঙ্গা মন্দির খোঁজার চেষ্টা করবে। মসজিদের নিচে, সব মসজিদের নিচে তারা মন্দির খুঁজবে। মনে হয় কি জানেন, রামের পাশার উপরে সবসময় কি গদার বাড়ি পড়ছে চেঙ্গিস খানের, যে মন্দির নিচে ডুবতে ডুবতে শুধু মসজিদের নিচেই ডুবছে? আচ্ছা, লজিক্যালি যদি কোনো ইন্ডিয়ানদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, ভারতে মুসলমানদের এরা তো ধর্মান্তরিত হয়েছে হিন্দু ধর্ম থেকে। এখন কোন একটা হিন্দু যদি মুসলমান হয়, ফর এক্সাম্পল আমি জিন্নার কথা বলি, জিন্না ছিল 2nd জেনারেশন অফ মুসলিম ফ্রম হিন্দু রিলিজিয়ন। এখন জিন্না তার পৈতৃক সূত্রে তার বাপ দাদা এবং পরদাদারা তো ছিল হিন্দু। এখন ধরেন ওখানে একটা মন্দির ছিল, এখন ওই মন্দিরটা জিন্না কনভার্ট করে মসজিদ বানায় ফেলাইছে। দর্শক বিন্দু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, জিন্নার পরদাদা হিন্দু ছিল, ওখানে একটা মন্দির ছিল, কিন্তু জিন্নার দাদা যখন মুসলমান হয়েছে ওই মন্দির ভাঙ্গা ওখানে মসজিদ বানাইছে। তাহলে মসজিদটা অবৈধ হইল কিভাবে? কারণ ওই মন্দিরটা যাদের ছিল তারা তো মুসলমান হয়ে গেছে। এখন তারা যেখানেই যায় মসজিদের নিচেই শুধু তারা খুঁজে পায় কোথাকার মন্দির। কিন্তু একবারও কি চিন্তা করছে যে মন্দিরগুলো তারা আবিষ্কার করার চেষ্টা করছে, ওই মন্দিরের রক্ষক এবং প্রতিষ্ঠারা কনভার্ট করে মুসলমান হয়েছে, এই জন্য মন্দিরের আর অস্তিত্ব ওখানে থাকার কথা না। এই চিন্তাটা কি কেউ করছে? করে নাই, কারণ ওটা দরকার নাই। সনাতনীরা, এই রিয়া সনাতন না, এরা ইসকনিরা, ইসকনিরা সনাতনীদেরকে অসম্মান করছে, ইসকনিরা প্রকৃত হিন্দুদেরকে ডিপ্রাইভ করছে। আমার কথাটা যদি আপনারা একা একা চিন্তা করে দেখেন, জিন্নার পরদাদা হিন্দু ছিল, সে মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তার বাড়ির মন্দিরকে সে কনভার্ট করে মসজিদ বানাইছে। এখন কি মসজিদে আবার এই মোদির ঘরের হারামজাদা শুয়োর যাই ওই মসজিদ ভাঙ্গা আবার ওইটারে মন্দির বানাবে? এই কুত্তা বাচ্চাকে কে পারমিশন দিছে? কারণ ওখানে যারা মন্দির ছিল তারাই তো মুসলমান হয়ে গেছে। নির্বাচন তো আইসা গেল, এই তো আপনার দরজার সামনে করা আছে, আর মাত্র দেখতে দেখতে 2 মাস। আশা করা যেতেছে যে এই মাসের শেষে, মানে মাস তো প্রায় শেষই, আর যে কয়দিন আছে এরপরে এই মাসের শেষে অথবা ডিসেম্বরের 1লা সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন হয়েই যাবে মনে হয়, তাই না? যদিও এখনো অনেকেই বলতেছেন যে নির্বাচন নাও হইতে পারে, আমি অবশ্য কোনো কারণ দেখি না। এখন যে যেভাবে বলতে পারে ভাই, যার যেটা মনে আসে সে তো তার কথা প্রকাশ করবেই। এই যে একটা ভার্চুয়াল জগৎ, এখানে সবাই তার মনের কথা প্রকাশ করতে পারে, এতে আমি কাউকে ছোট করে কথা বলতেছি না। তবে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে নির্বাচন হবে, সেই চেষ্টা সেই প্রচেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আছে, সেটা আমরা আগের থেকেও দেখছি, এবং উনি একদম ডিটারমাইন্ড নির্বাচনটা দিয়ে উনি চলে যাবেন। আপনারা যারা চাইতেছেন যে প্রফেসর ইউনূস জাগা জাগা জাগা, যাইবো গা ভাই, যাইবো গা, সে সারা জীবনের জন্য হেলে আসে নাই। উনি তো বৈশা বৈশা কি করছে না করছে খতিয়ান করতেছেন, উনি যাওয়ার পর একটা খতিয়ান করেন। হ্যাঁ, উনি যাওয়ার পর একটা খতিয়ান করেন, আর উনি যাওয়ার পরে একটা হিসাব করেন আপনার মনে মনেই যে আপনার চিন্তা ভাবনায় কোন মানুষটা ওই প্রধান উপদেষ্টার পদে বসলে দেশের উন্নতি হইতো আরো। তাহলে আপনার নেক্সট টাইম যখন হবে না, আবার বাংলাদেশে যে কোনো সময় যে কোনো জিনিসই করতে পারে, আবারও এই ধরনের ঘটনা করতে পারে, তখন তারা এইটা বোয়া বলে জাগা। এগুলো ফাউদা আলোচনা। আসল আলোচনা নির্বাচন সামলে সব দলই কিন্তু তাদের প্রচার প্রচারণা, তারপরে প্রার্থী নির্বাচন সব কিছু পূর্ণোদ্যমে এগিয়ে চলেছেন। বিএনপি এর মধ্যে নাম্বার 1, জামাত নাম্বার 2, মানুষ জানে জামাত নাম্বার 2, মানুষ জানে জামাত এখনো তো গুছায় নাই, কিন্তু তলে তলে জামাত কিন্তু সব গুছায় ফেলাইছে। 300 লোকই ভাইরাল,
300 লোকই ফাইনাল। এর মধ্যে আবার আরেকটা মজার ব্যাপার হলো, জামাত এমন একটা পার্টি যে ওইখান থেকে যাকে ফাইনাল করা হয়েছে তাকে যদি কোনো কারণে দল থেকে বলা হয় এই তুমি এবার স্টপ যাও, আমি অমুক ক্রেডিট আছি, কোনো প্রতিবাদ করবে না। কিন্তু বিএনপি হইলে খুনাখুনি হবে, এটা আমরা দেখতেছি। বিএনপি মোটামুটি গুছায় ফেলাইছে, কিছু সিট উনি রাইখা দিচ্ছেন, মানে বিএনপি রাইখা দিছে। বলা হচ্ছে তার যারা নিবেদিত সৈনিক ছিল তাদের মধ্যে যারা অত্যন্ত প্রভাবশালী নেতা ছিল, যাদেরকে এখন অবধি নমিনেশন দেওয়া হয় না, তাদের থেকে কিছু নেবেন, আর কিছু নেবেন তার সমমনা দল থেকে। এবং অনেকেই আলোচনা করতেছে কিছু নাকি যাবে এনসিপির থেকে। এনসিপিকে আজকেও জিজ্ঞাসা করা হয়েছিল, এনসিপিকে আজকেও অনেক সাংবাদিকরা নাহিদকে জিজ্ঞাসা করছে যে আপনারা কোন দলে যাচ্ছেন, না আপনারা একা করছেন। নাহিদ কিন্তু কোনো ডিসিশন দিতে পারে নাই, এটাও বলে নাই জামায়াতের সাথে যাবো, এটাও বলে নাই বিএনপির সাথে যাবো, বা এই কথাও বলে নাই যে না আমরা কোনো জোটে নাই, আমরা একাই নির্বাচন করবো। যদিও নাহিদ বলছে যে আমরা 300 নমিনেশনে দিচ্ছি। এখন দেখা যাক এই যে এই নির্বাচনের এই খেলা, এটা কিন্তু চলবে। হ্যাঁ, এটা আমাদের বাইরে নিতে হবে। কেউই তার মনের কথা বলে না, পেটের কথা পেটে রাখে, মনের কথা না বলে মুখের কথা বলে আমাদেরকে সান্ত্বনা দেয়। যাকে এই যে এনসিপির দল ভাগাভাগি বা এনসিপির কারোর সাথে যে জোট বন্ধন করা, এখানে কিন্তু এই দুইজন মানুষের কথা বলতেই হয় যাদের এনসিপিতে কোনো সম্পর্ক নেই, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পর্ক ছিল। পরবর্তীতে তারা সরকারে ঢুকছে, দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। শোনা যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম বিএনপির সাথে ইলেকশন করতে চায়, বিএনপির জোটে যাইতে চায়, এবং তারা দুইজন নাহিদকে বা এনসিপিকে কনভিন্স করতেছে যে তোমরা বিএনপির জোটে আসো। এর একটা প্রমাণ কিন্তু আমরা আগেও পাইছি। মাহফুজ আলম সাহেব বলছিলেন মওদুদির রাজনীতি করার কোনো দরকার নাই, তার মানে উনি ইঙ্গিত দিয়েছিলেন জামায়াতের সাথে না যেতে, নাইলে না আসবেন জামায়াতের সাথে, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা আমি আগাম বলে দিই ভাই, আপনি করে মাহফুজ বা আসিফ বিএনপির সাথে জোট বন্ধন করে যদি যেখানেই দাঁড়াক, মার্কা তো তার অন্য কিছু হইতে হবে, তাই না? এক যদি বিএনপিতে লিখিতভাবে জয়েন করে ফেলায় যে মাহফুজ আলম বলে আমি আজ থেকে বিএনপির কর্মী, বিএনপির নেতা, তাহলে অন্য আলোচনা কালে তাহলে সে ধানের শীষের মার্কাটা পাবে, পাশ করবে। মাহফুজও তাই। যদি তারা বিএনপিতে ঢুইকা যায়, যদি বিএনপিতে ঢুইকা ধানের শীষ নিয়ে ইলেকশন করে, তাহলে দুইজনেই পাশ করবে। আর যদি কোনো কারণে তারা অন্য কোনো দলের মাধ্যমে জোট করে বা নিউট্রাল হিসেবে জোট করে, যে কোনো একটা অন্য মার্কা নিয়ে দাঁড়ায়, পাশ করবে না। লিখে রাখেন, পাশ করবে না। তার কারণ কি জানেন? এই মাহফুজ আলম এবং এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আমরা চিনি একজন জুলাই যোদ্ধা হিসাবে। উনি যদি জুলাই যোদ্ধা হিসাবে যেখান থেকেই দাঁড়াক, তার এলাকায় যদি সেই শাপলা কলি নিয়ে জুলাই যোদ্ধা হিসাবে দাঁড়ায়, মানুষের একটা সিম্পেথি থাকবে, মানুষের স্মৃতিশক্তিতে সেই দিনগুলো আসবে যে মাহফুজ, আসিফ, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ এরা কি করছে। তখন যে সিম্পেথিটা থাকবে, এরা যখনই দলে পল্টি দিয়া বিএনপিতে জয়েন করে ফেলাবে বা বিএনপির কাছে চলে যাবে, তখন মানুষের সেই সিম্পেথিটা থাকবে না ভাই। আপনি যেভাবেই বোঝান, আমি আমার নিজের সাইকোলজি যেটা বলতেছি, আপনারা নিজের একটা জিনিস চিন্তা করেন যে দুইজন যোদ্ধা জুলাইয়ের জন্য যুদ্ধ করলো, যুদ্ধ করার পর এখন ইলেকশনের সময় তারা তাদের যে দল হয়েছে যেটা এনসিপি, তাকে ছাইড়া যায় তারা আরেকটা দলে অন্য একটা মার্কা নিয়ে নির্বাচন করলো, জীবনও বাস করতে পারবে না। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে কইতাছি। অনেকেই তো অনেক ধরনের চ্যালেঞ্জ দেন, আমি কিন্তু কোনো চ্যালেঞ্জ দিই না, কিন্তু এইভাবে একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। আপনারা দরকার হলে টুইকে রাখেন বা এটা রেকর্ড করে রাখেন। হ্যাঁ, যদি তারা বিএনপিতে জয়েন করে, আমি আবারও বললাম, যদি তারা বিএনপিতে জয়েন করে এবং ধানের শীষে যদি তারা ইলেকশন করে, 100% পাস করবে। এটা বিএনপির লোকই তাদেরকে তখন ভোট দিবে, আদারওয়াইজ নট। এখন এই যে নির্বাচনী বৈতরণী পার হইবার জন্য মানুষ যে কত কিছু করে, সেটা আমরা অতীতেও দেখছি। আজকে আপনারা যারা ইয়াং জেনারেশন, আপনারা কিছুই দেখেন না, আপনারা এখন দেখবেন। অবশ্য আপনারা যারা দেখবেন এগুলা আরো মডার্নাইজেশন হইতে দেখবেন। আমরা তো ততদিনে থাকুক না দুনিয়াতে, আপনারাই তো দেশ চালাবেন, আপনারাই বুঝবেন কাকে দিলে দেশের দায়িত্ব, আপনি থাকবেন নিশ্চিন্ত, আপনারা ডিসিশন নেবেন। আপনাদের হাতেই আগামী ভবিষ্যৎ, আপনাদের হাতেই আগামীর সৌন্দর্য বাংলাদেশ। এখানে যদি কেউ কোনো ভুল ডিসিশন নেন, তাহলে মনে রাখেন দেশ তো ঠকবে না, শুধু আপনি নিজেও ঠকে যাবেন। আপনি আর সেই আপনি থাকবেন না, আপনার আমিত্ব আপনাকে ভুলিয়ে দেবে। এনিওয়ে, এখন ইলেকশন তো জমে গেল, এখন নতুন একটা সমস্যা কিন্তু শুরু হয়েছে। আপনারা অনেকে এটা খেয়াল করছেন কিনা আমি জানি না। সেটা হলো কমনওয়েলথের মহাসচিব মহোদয় এখানে আসছেন, 20 তারিখে বোধহয় আসছেন, 24 তারিখ হলে চলে যাবেন 5 দিনের সফরে। বিভিন্ন জায়গায় ওনার সম্পর্কে এতদিন কোনো খোঁজ খবর কোনো পত্রপত্রিকা বা কেউ খুব একটা দেয় নাই, কিন্তু আজকে তার সম্পর্কে বেশ কিছু নিউজ প্রকাশিত হচ্ছে। সেই নিউজটা হলো কি, ওনারা চাচ্ছেন বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাইকে নিয়ে ইলেকশন করতে। এখন কথা হচ্ছে যে যা আপনার কমনওয়েলথের মহাসচিবের তো বিগ পোস্ট, কমনওয়েলথকে তো আপনার মানতেই হবে। ওনারা যদি প্রেশার দেন তাহলে কি হবে? অনেকেই বলতেছে সরকার বাধ্য হবে। এখানে বলে রাখি, কোনো অবস্থাতে সরকার এইটা বাধ্য হবে না যে আওয়ামী লীগকে তারা আবার নিয়ে আসবে, ইলেকশন করতে দিল। তবে এইটাও ঠিক, জাতীয় পার্টি এবং 14 দলকে বাদ দেবার ব্যাপারে এখনো কিন্তু কোনো ডিসিশন সরকার নেয় নাই। যদিও এনসিপি, জামাত তারা রাস্তায় নেমেছে, তারা এখনো বলছে ওদেরকে বহিষ্কার করতে হবে নির্বাচন থেকে। সরকার কিন্তু চুপ।
কারণ একটা কথা ভাবতে হবে, সরকারকেও বৈদেশিক চাপগুলোকে প্রেশারাইজ যে হয় সেটাকে সহ্য করতে হবে, তাকে নেবার ক্ষমতা দিতে হবে। এখন যদি কোনো কারণে কমনওয়েলথ বা বিশ্বের চাপ থেকে প্রেশারাইজড হইয়া সরকার এই জাতীয় পার্টি বা 14 দলকে ইলেকশন করতে দেয়, তাহলে তো প্রেক্ষাপট আবার ঘুরে যাবে। এবং এইটাই চাচ্ছে কিন্তু বিএনপি চাচ্ছে কি যে 14 দল আসুক, আইসা ওরা ইলেকশন করুক, তাহলে ওই জাতীয় পার্টিকে সমস্ত ভোটগুলো দিবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি হয়ে যাবে সেকেন্ড, আমরা হয়ে যাবো ফার্স্ট। কিন্তু একটা কথা বলে রাখেন, এই জিনিসটা বাংলাদেশে হইতে হইলে এই 18 কোটি জনগণের একটা ম্যান্ডেট লাগবে। কারণ কি জানেন, এই জাতীয় পার্টি আর ওই 14 দল যা করছে আওয়ামী লীগও তাই করছে। আওয়ামী লীগকে যদি আপনি সাজা দেন, ওদেরকে যদি সাজা না দেন, তাহলে আপনি বৈরতাপূর্ণ ভাব প্রকাশ করলেন যে আমি অন্যায় করছি, আমার 7 জনকে ক্ষমা করে দিলেন, আমাকে সাজা দিলেন, 7 জনকে ক্ষমা করে দিলেন। এইটা কোনোদিন কোনো ন্যায় বিচার হইল না। এখন দেখা যাক, আমরা ওয়েট করতেছি যে সামনে কি হয়। এই নির্বাচনের আগ পর্যন্ত এইগুলাই চলবে। কখন কোন দিকে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে কেউ জানেন না। তবে আপনারা ঠিক থাকবেন, আপনারা থাকবেন সত্যের পথে, আপনারা থাকবেন ন্যায়ের পথে। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।